আসসালামু আলাইকুম স্বপ্ন শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমাদের চ্যানেলের নতুন একটি ক্লাসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়, দেখো উদ্ভিদ ও প্রাণী কোষীয় সংগঠন। এই অধ্যায়ের আমি দুইটা ক্লাস দিয়েছি ইতিপূর্বে। তো আজকে তারই ধারাবাহিকতায় আমরা আলোচনা করব তোমাদের উদ্ভিদের টিস্যু তত্ত্ব যে টপিকটা আছে ওই টপিক নিয়ে আলোচনা করবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু করা যাক। তো এখন তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, আমরা আজকে এই টপিক থেকে আলোচনা শুরু করব। এবং দেখো এই টপিকে কি কি গুরুত্বপূর্ণ টপিক বা বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে, উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য এবং কাজ বিষয়ে আলোচনা করা হয়েছে। সো আমরা এই টপিকই পড়বো। দেখো জীবদেহ এককোষী অথবা বহুকোষী কিন্তু হতে পারে। আমরা এটা এমনটা ষষ্ঠ শ্রেণীতে জেনে এসেছি যে জীবদেহ এককোষী হয় অথবা বহুকোষী হয়। যেগুলো প্রাণীর বা প্রাণী দেহের একটি মাত্র কোষ দ্বারা গঠিত হয় সেগুলো এককোষী জীব, আর যেগুলোর প্রাণীদেহ একাধিক কোষ দ্বারা গঠিত হয় যেমন আমরা মানুষ, আমরা হচ্ছে বহুকোষী জীব। তো জীব কিন্তু এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে। তো যেসব জীবের দেহে একটি মাত্র কোষ দ্বারা গঠিত হয় তারা হচ্ছে এককোষী, এবং একটি মাত্র কোষ দ্বারা এদের পুষ্টি, রেচন, শোষণ, জনন ইত্যাদি যাবতীয় জৈবিক কার্যাবলী সম্পন্ন হয়। এরপর দেখো বহু কোষ নিয়ে গঠিত জীবদেহকে বহুকোষী জীব বলা হয়। বহুকোষী জীবদেহ গঠনকারী টিস্যুর গুলোর মধ্যে একদিকে যেমন শ্রেণীবিন্যাস ঘটে, তেমনি অপরদিকে শ্রম বিভাজনও পরিলক্ষিত হয়। কারণ যদি সকল কোষ একই সাথে এবং একই রকম ভাবে জৈবিক কার্য সম্পন্ন করতো তাহলে জীবদেহের গঠন, বৈচিত্র্য এবং শারীরবৃত্তীয় জৈবিক কার্যগুলোতে নানা রকমের বিশৃঙ্খলা দেখা দিত। এখানে একটা কথায় এরা বলেছে, সেটা হচ্ছে যে সকল জীবদেহ একটা কোষ দ্বারা গঠিত হয় সেগুলোর কিন্তু টিস্যু থাকে না। আসলে টিস্যুটা কি সেটা যদি তোমাদেরকে বোঝাতে চাই তাহলে দেখো যে আমরা যেমনটা জানি যে একটা জীবদেহ একাধিক কোষ দ্বারা গঠিত হয়। তো একাধিক কোষ যখন একসাথে মিলিত হয় হয়ে কিন্তু একটা টিস্যু গঠন করে। তার মানে একাধিক কোষ যখন মিলিত হয়ে একই ধরনের কাজ সম্পাদন করে তখন সেটাকে টিস্যু বলা হয়। এবং দেখো টিস্যুরা আসলে কি করে থাকে, টিস্যুরা আসলে এই কাজটা করে থাকে যাতে সুষ্ঠু জৈবিক কাজের ধারা বজায় থাকতো না। সুষ্ঠু জৈবিক ক্রিয়া এবং সুস্থ জীবন রক্ষায় বিভিন্ন প্রকারের কোষ সমবেতভাবে একত্রে কাজ করার জন্য জীবদেহে গুচ্ছাকারে থাকে, এবং এই যে গুচ্ছাকারে থাকছে এটাই হচ্ছে টিস্যু। তার মানে জীবদেহের বিভিন্ন বৈশিষ্ট্য বা হচ্ছে জীবনধারা রক্ষায় একাধিক কোষগুলো একত্রে থাকার প্রয়োজন পড়ে, এবং এই কারণে এটা হচ্ছে টিস্যু গঠন করে থাকে এরা। এরপর দেখো উদ্ভিদ টিস্যু আসলে কি। উদ্ভিদ টিস্যু সম্পর্কে যদি আলোচনা করতে যাই তাহলে এখানে বুঝতে পারবে যে উদ্ভিদ টিস্যু হচ্ছে জীবদেহ বিভিন্ন প্রকারের টিস্যু দ্বারা গঠিত হয়। এক এক ধরনের টিস্যু এক এক ধরনের কাজ সম্পাদন করে। বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যু প্রধানত দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে ভাজক টিস্যু এবং আরেকটা হচ্ছে স্থায়ী টিস্যু। এখন ভাজক টিস্যু কি আর স্থায়ী টিস্যু কি? যে টিস্যু বিভাজিত হতে পারে সেটা হচ্ছে ভাজক টিস্যু, যে টিস্যু বিভাজিত হতে পারে না সেটা হলো স্থায়ী টিস্যু। ঠিক আছে, যে টিস্যু বিভাজিত হতে পারে সেটা ভাজক টিস্যু, আর যে টিস্যু বিভাজিত হতে পারে না সেটা হলো স্থায়ী টিস্যু। এখন এখানে দেখো একটা চিত্র দেওয়া হয়েছে, খুবই ইম্পর্টেন্ট চিত্র। এটা হচ্ছে কিন্তু একটা ভাজক টিস্যুর উদাহরণ, যেখানে ভাজক টিস্যুর মধ্যে অসংখ্য কোষ থাকবে এবং কোষগুলোর মধ্যে কিন্তু নিউক্লিয়াস অবস্থান করে। ঠিক আছে, নিউক্লিয়াস, কোষপ্রাচীর, সাইটোপ্লাজম নিয়ে কিন্তু একটা ভাজক টিস্যু আসলে গঠিত হয়ে থাকে। সো এরপর দেখো ভাজক টিস্যুর দুইটা কাজ রয়েছে, এই দুইটা কাজ কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। কি কি দুইটা কাজ? এক নম্বর হচ্ছে ভাজক টিস্যু ক্রমাগত বিভাজনের ফলে ভাজক টিস্যুর নতুন নতুন কোষ এবং নতুন নতুন টিস্যু তৈরি করতে পারে। একটু আগে আলোচনা করলাম যে ভাজক টিস্যু বিভাজিত হতে পারে। তো ক্রমাগত বিভাজনের ফলে ভাজক টিস্যু কিন্তু নতুন নতুন কোষ তৈরি করে এবং নতুন নতুন টিস্যু কিন্তু তৈরি করে থাকে। দুই নম্বর হচ্ছে এটি উদ্ভিদের দৈর্ঘ্য এবং প্রস্থের কিন্তু বৃদ্ধি ঘটিয়ে থাকে। তার মানে উদ্ভিদের দৈর্ঘ্য এবং প্রস্থের বৃদ্ধি ঘটায় কোন টিস্যু? এটা হচ্ছে ভাজক টিস্যু। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উদ্ভিদের দৈর্ঘ্য এবং প্রস্থের বৃদ্ধি ঘটায় হচ্ছে ভাজক টিস্যু। এরপর দুই নম্বরে আমরা যে টিস্যুটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যুটা কি? দেখো স্থায়ী টিস্যু হচ্ছে ভাজক টিস্যু থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন নির্দিষ্ট আকৃতির পরিণত টিস্যুকে স্থায়ী টিস্যু বলে। তার মানে বিভাজন ক্ষমতাহীন মানে কি বোঝাচ্ছে এখানে? অর্থাৎ যাদের বিভাজন ক্ষমতা নেই তাদেরকে বলা হয় বিভাজন ক্ষমতাহীন। তো উদ্ভিদের প্রায় সর্বত্র স্থায়ী টিস্যু দেখা যায়। স্থায়ী টিস্যু তিন প্রকার: সরল টিস্যু যেমন প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্কেরেনকাইমা। এই তিনটাকে বলা হয় হচ্ছে স্থায়ী টিস্যু। ঠিক আছে, এই তিনটাকে বলা হয় স্থায়ী টিস্যু। এই যে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং হচ্ছে স্কেরেনকাইমা, এই তিনটাকে বলা হয় কিন্তু স্থায়ী টিস্যু। আর এই যে দেখো জটিল টিস্যু আছে, জটিল টিস্যু জাইলেম, ফ্লোয়েম, ক্ষরণকারী টিস্যু, এগুলো হচ্ছে জটিল টিস্যু। তো এবার দেখো এখানে স্থায়ী টিস্যুর দুইটা কাজ উল্লেখ করা হয়েছে। স্থায়ী টিস্যুর কি কি কাজ উল্লেখ করা হয়েছে এটা যদি আমরা একটু দেখতে চাই তাহলে দেখো এক নম্বরে বলা হয়েছে যে খাদ্য প্রস্তুত এবং পরিবহন করা। অর্থাৎ স্থায়ী টিস্যু যেগুলো আছে এরা কিন্তু খাদ্য প্রস্তুত করে এবং খাদ্যকে পরিবহন করে থাকে। এবং দুই নম্বর হচ্ছে দেহ গঠন এবং উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে থাকে। তার মানে দেহ গঠনের কাজে কিন্তু স্থায়ী টিস্যু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশে এই যে চিত্র দেখতে পাচ্ছ এটা কিন্তু স্থায়ী টিস্যুর একটা গুরুত্বপূর্ণ চিত্র দেওয়া হয়েছে, যেখানে কয়েকটা বিষয় উল্লেখ করে দেওয়া হয়েছে যে পুরু প্রাচীর বিশিষ্ট কোষ গহ্বরযুক্ত সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস বিশিষ্ট হয়ে থাকে একটা স্থায়ী টিস্যু। এই চিত্রটা তোমরা গুরুত্বপূর্ণভাবে দেখে থাকবে। তো এরপর পার্ট 8 থেকে 11 এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে হচ্ছে প্রাণী টিস্যুর বৈশিষ্ট্য এবং কাজ। এতক্ষণ আমরা উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য পড়লাম এবং কাজ করলাম, এখন আমরা প্রাণী টিস্যু বৈশিষ্ট্য এবং কাজ করব। তো তার আগে আমরা জানবো যে প্রাণী টিস্যু আসলে কি। দেখো প্রাণী টিস্যু আসলে এখানে কি, যে আমরা কিভাবে হাঁটাচলা করি, কিভাবে খাবার খাই, কিভাবে শ্বাস প্রশ্বাস নিই। লক্ষ্য করো, আমরা পা দিয়ে হাঁটি, হাত দিয়ে লিখি, মুখ দিয়ে খাবার খাই, তারপর দাঁত দিয়ে হচ্ছে খাবার চিবাই। তো এই কাজগুলো করে আলাদা আলাদা অঙ্গ। তো এই অঙ্গগুলোর গঠনগত এবং হচ্ছে কাজ কিন্তু আলাদা হয়ে থাকে। তার মানে তোমরা যদি একটা জিনিস খেয়াল করো,
যে আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গাণুর কিন্তু একটা আলাদা আলাদা কাজ রয়েছে। আমাদের দেহে হাড়, মাংস, মস্তিষ্ক ইত্যাদি অনেকগুলো কোষ দ্বারা তৈরি, যাদের গঠন এবং কাজ হচ্ছে ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। তো বহুকোষী প্রাণীতে এভাবে অনেকগুলো কোষ যখন কোনো নির্দিষ্ট কাজ করে, তখন ওই কোষগুলোকে একত্রে টিস্যু বলা হয়। এটাই হচ্ছে টিস্যুর সংজ্ঞা। যদি তোমাদের কাছ থেকে চাই তাহলে বলবে যে বহুকোষী প্রাণীতে অনেকগুলো কোষ একসাথে মিলিত হয়ে যদি একই ধরনের নির্দিষ্ট কোনো কাজ করে থাকে, সেটাকে টিস্যু বলা হয়। বা একগুচ্ছ কোষ মিলিত হয়ে একই ধরনের কাজ করলে তাকে টিস্যু বলা হয়। তো এসব কোষের উদ্দেশ্য এক হলো এদের আকার, আয়তন এবং গঠনগত ভিন্ন হতে পারে। এদের নির্ভর করে টিস্যু ও কোষের কাজের উপর। প্রাণীদেহে বিভিন্ন প্রকারের টিস্যু দ্বারা গঠিত হয়ে থাকে। এখন টিস্যু সাধারণত ভাবে 4 প্রকারের হয়ে থাকে। এখন কোন 4 প্রকার টিস্যু? এই যে এখন তোমরা চিত্রে দেখতে পাচ্ছ স্ক্রিনে, এটাই হচ্ছে 4 প্রকারের টিস্যু। 1 নম্বর হচ্ছে আবরণী টিস্যু, 2 নম্বর হচ্ছে পেশি টিস্যু, 3 নম্বর যোজক টিস্যু, 4 নম্বর হচ্ছে স্নায়ু টিস্যু। অর্থাৎ এই 4 প্রকারের হচ্ছে টিস্যু হয়ে থাকে, ঠিক আছে? টিস্যু মূলত এই 4 প্রকার: আবরণী টিস্যু, পেশি টিস্যু, যোজক টিস্যু এবং স্নায়ু টিস্যু, এবং 4টাই কিন্তু প্রাণীদেহের টিস্যু বা প্রাণী টিস্যু। ক নম্বর দেখো, আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু বলতে আসলে কি বোঝায়? দেখো, যে টিস্যু দেহের খোলা অংশকে ঢেকে রাখে এবং দেহের ভেতরে আবরণী তৈরি করে, ঠিক আছে? দেহের খোলা অংশকে ঢেকে রাখে, পাশাপাশি দেহের ভেতরে আবরণী তৈরি করে, তাকে বলা হয় হচ্ছে আবরণী টিস্যু। আমাদের ত্বকের বাইরের আবরণ, মুখগহ্বরের ভেতরের আবরণ ইত্যাদি আবরণী টিস্যু দ্বারা গঠিত হয়ে থাকে। দেহের বিভিন্ন গ্রন্থিগুলো আবরণী টিস্যু দ্বারা গঠিত হয়ে থাকে। সো এটা গুরুত্বপূর্ণ। এবং আবরণী টিস্যুর বৈশিষ্ট্যগুলো দেখতে হবে কি কি। প্রথমত হচ্ছে আবরণী টিস্যুগুলো এক বা একাধিক স্তরে সাজানো থাকে, ঠিক আছে? আবরণী টিস্যু যেটা আছে ওইটা হচ্ছে এক বা একাধিক স্তরে সাজানো থাকে। এরপর হচ্ছে কোষগুলো একটি পাতলা ভিত্তি পর্দার উপর সাজানো থাকে, এবং এই ধরনের কলাতে কোনো আন্তঃকোষীয় ধাত্র থাকে না, তো ম্যাট্রিক্স এটা অবস্থান করে না। এবং এই যে কলা বা আবরণী টিস্যু, এটা বলেছে এই টিস্যু দেহের ভেতরে ও বাইরের অঙ্গগুলোকে আঘাত থেকে রক্ষা করে। পাকস্থলী এবং অন্ত্রের আবরণী কলা পাচক রসকরণ করে থাকে। 2 নম্বর যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পেশি টিস্যু বা হচ্ছে মাসকুলার টিস্যু। পেশি টিস্যু বা মাসকুলার টিস্যু হচ্ছে দেহের কোনো পেশি কি আমরা ইচ্ছামতো চালনা করতে পারি, যেমন হাত বা পায়ের পেশি, এগুলো কিন্তু আমরা ইচ্ছামতো চালনা করতে পারি। তাই এগুলোকে বলা হয় হচ্ছে ঐচ্ছিক পেশি। তো যে পেশিগুলো আমরা যেভাবে চালাই সেইভাবেই চলে। আবার দেখো, দেহের কোনো পেশি আছে আমরা ইচ্ছামতো যেগুলো চালনা করতে পারি না, এই ধরনের পেশি তাদের নিজস্ব ইচ্ছামতো চলে, যেমন পাকস্থলী পেশি, এগুলা। তো এখন এখানে এই আলোচনা থেকে জানতে পারলাম আমরা যে পেশি সাধারণত ভাবে 3 প্রকারের হয়। একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশি, ঠিক আছে? পেশি টিস্যু যেটা আছে সেটা 3 প্রকার: ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং আরেকটা হচ্ছে হৃৎপেশি। এখন দেখো, ঐচ্ছিক পেশি কি? যেটা আমরা ইচ্ছা অনুযায়ী আমরা নড়াচড়া করতে পারি, যেমন আমাদের হাত পায়ের পেশি। আমরা ইচ্ছা করলে আমাদের হচ্ছে কনুইকে বাঁকা করতে পারি, তারপর হচ্ছে সামনের দিকে প্রসারিত করতে পারি, পাকে বাঁকা করতে পারি, পা সামনের দিকে বাড়িয়ে দিতে পারি, পেছনের দিকে নিয়ে আসতে পারি। তো এগুলো হচ্ছে আমাদের ইচ্ছা অনুযায়ী সংকুচিত বা প্রসারিত হয় বলে এগুলোকে ঐচ্ছিক পেশি বলা হয়। এই ধরনের পেশিকে কঙ্কাল পেশিও বলা হয়ে থাকে। এবার যদি আমরা অনৈচ্ছিক পেশির উদাহরণ দেখতে চাই, তাহলে দেখো অনৈচ্ছিক পেশি কিরকম। যে আমাদের খাদ্যনালীতে যে পেশিগুলো থাকে, আমাদের খাদ্যনালীতে খাদ্য পরিবহনের যে পেশিগুলো থাকে, এগুলো কিন্তু আমরা ইচ্ছা অনুযায়ী কিন্তু আমরা এগুলো নিয়ন্ত্রণ করতে পারবো না। দেখো, এগুলোতে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। অর্থাৎ যেসব পেশি আমাদের ইচ্ছা অনুযায়ী সংকুচিত হয় না, তাদেরকে অনৈচ্ছিক পেশি বলা হয়। বলতে পারবে যে পাকস্থলীর অভ্যন্তরে যে পেশিটা অবস্থান করে ওইটা। তো এরপর দেখো, হৃৎপেশি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পেশি, সেটা হচ্ছে হৃৎপেশি। যে আমাদের হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণকারী পেশিকে হৃৎপেশি বলা হয়। এবার দেখো, হৃৎপিণ্ড নামে আরো এক ধরনের পেশি রয়েছে। এই পেশি নিজ ছন্দে পর্যায়ক্রমে সংকুচিত হয়ে দেহের রক্ত সঞ্চালন করে। শুধু হৃৎপিণ্ড এই পেশি দ্বারা গঠিত। এই পেশি দেখতে অনেকটা ঐচ্ছিক পেশির মতো হলো, কাজ কিন্তু অনৈচ্ছিক পেশির মতোই। এখন এই পেশির কাজ কি? দেহের আকৃতি দান করা এবং অস্থি সঞ্চালনে সহযোগিতা করা, নাড়াচাড়া ও চলাচল করা, দেহের ভিতরের অঙ্গগুলোকে রক্ষা করে, এবং হৃৎপেশি দেহের রক্ত সঞ্চালনে সহযোগিতা করে। তো এই গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু করে থাকে আসলে পেশি টিস্যু। পেশি টিস্যুকে কিন্তু ওই যে 3 ভাগে ভাগ করা হয়। এই যে 3 ভাগটা অবশ্যই খেয়াল রাখতে হবে, যে একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, একটা হচ্ছে অনৈচ্ছিক পেশি, এবং আরেকটা হচ্ছে কার্ডিয়াক বা হৃৎপেশি বলা হয়। তো এরপর দেখো, হৃৎপেশির পরে আমরা চলে যাব হচ্ছে যোজক টিস্যু যেটা আছে। যোজক টিস্যু প্রাণীদেহের বিভিন্ন টিস্যু এবং অঙ্গের মধ্যে কি করে? এই যে গুরুত্বপূর্ণ এটা, যে যোজক টিস্যু প্রাণীদেহের বিভিন্ন টিস্যু ও অঙ্গের মধ্যে সংযোগ সাধন করে। তো এই টিস্যুর প্রধান কি কাজ আছে সেটা যদি খেয়াল করো, এই টিস্যুর প্রধানত কঠিন, তরল এবং হচ্ছে মেদময় হয়, যেমন রক্ত, হাড়, তরুণাস্থি, মেদময় কলা ইত্যাদি হচ্ছে যোজক টিস্যুর উদাহরণ হিসেবে আমরা ধরতে পারি। যোজক টিস্যুর কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, এগুলো তোমরা নিজেরাই পড়ে নেবে। এরপর দেখো, আমরা চলে যাচ্ছি স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু। এটা একটা গুরুত্বপূর্ণ, এবং স্নায়ু টিস্যু থেকে প্রতিবার প্রশ্ন আসতে পারে, সুতরাং এই টিস্যুটা তোমরা একটু গুরুত্ব দিয়ে পড়ো। এই যে পাশের চিত্র দেওয়া হয়েছে এখানে স্নায়ু টিস্যুর, এই চিত্র থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন সরাসরি দিয়ে দেয় পরীক্ষায়। তো এরপর দেখো, যে প্রাণী দেহের যে টিস্যু উদ্দীপনায় সাড়া দেয় এবং উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে, তাকে স্নায়ু টিস্যু বা হচ্ছে নার্ভ টিস্যু বলা হয়। তার মানে যে প্রাণী দেহের যে টিস্যু উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে, তাকে স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু বলা হয়। স্নায়ু টিস্যুর একক হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন। মস্তিষ্ক অসংখ্য স্নায়ুকোষ এবং নিউরন দ্বারা তৈরি হয়ে থাকে। এখন প্রতিটি নিউরন 3টে অংশ দ্বারা গঠিত হয়। একটা হলো কোষ দেহ, একটা ডেনড্রন এবং একটা হচ্ছে অ্যাক্সন। স্নায়ু টিস্যু যে এই যে 3টা অঙ্গ দ্বারা গঠিত হচ্ছে বা 3টা অংশ দ্বারা গঠিত হচ্ছে, কোষ দেহ, ডেনড্রন এবং অ্যাক্সন, এগুলো হচ্ছে এই যে এই পাশের এই চিত্রটাতে সুন্দরভাবে কিন্তু দেওয়া হয়েছে। এখন দেখো, উপরের যে শাখা প্রশাখার মতো অংশগুলো যেগুলো আছে, এই যে মাঝ বরাবর এই যে অংশগুলো আছে এটাকে বলা হয় অ্যাক্সন। নিচের যে অংশগুলো আছে উপরের যে অংশগুলো আছে এটা হচ্ছে কোষ দেহ,
এবং হচ্ছে যে কোষ দেহের উপরের এই যে শাখা প্রশাখাগুলো আছে এগুলোকে বলা হয় ডেনড্রন, আর নিচের যে অংশটা আছে এটাকে বলা হয় হচ্ছে যে অ্যাক্সন। তার মানে কোষ দেহ, ডেনড্রন এবং হচ্ছে অ্যাক্সন, এই তিনটি অংশ দ্বারা স্নায়ু টিস্যু গঠিত হয়ে থাকে। এখন স্নায়ু টিস্যুর কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। স্নায়ু টিস্যু কোন টাইপের কাজগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে একটু খেয়াল করো। দেখো, দেহের বিভিন্ন ইন্দ্রিয় ও সংবেদন গ্রহণকারী অঙ্গ থেকে গৃহীত উদ্দীপনায় মস্তিষ্কে প্রেরণ করে থাকে। দেহের কার্যাবলী বা কার্যকর অংশে উদ্দীপনায় সাড়া দেয়। যেমন মশা কামড়ালে এই অনুভূতি মস্তিষ্কে পাঠায়, মস্তিষ্ক হাতকে কথা জানায়, তখন হাত মশা মারার চেষ্টা করে। তার মানে একটা উদ্দীপনায় সাড়া প্রদান করে হচ্ছে এই স্নায়ু টিস্যু কাজ। আমরা আমাদের নার্ভের যে সিগন্যাল গুলো পাই, আমাদের দেহের সাথে কোনো কিছু যদি ঘটে থাকে তাহলে সেটা সরাসরি আমাদের এই স্নায়ু টিস্যুর মাধ্যমে কিন্তু আমাদের মস্তিষ্কে পৌঁছায়। এখানে উদাহরণ দেওয়া হয়েছে যে একটা মশা যদি আমাদের দেহে পড়ে বা কামড়ায় তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের দেহের ওই জায়গায় মশা পড়েছে, সেটা আমাদের মস্তিষ্কে সরাসরি স্নায়ু টিস্যু পৌঁছে দেয়। স্নায়ু টিস্যু যখন মস্তিষ্কে এই খবরটা পৌঁছালো, মস্তিষ্ক তখন হাতকে অর্ডার দেয় বা আদেশ দেয়, তখন হাত কিন্তু মশাকে মারার চেষ্টা করে। এইটা। তো এরপর দেখো, উদ্দীপনা বা ঘটনাকে স্মৃতিতে ধারণ করে। এরপর দেহের বিভিন্ন শরীরবৃত্তীয় কাজের মধ্যে সমন্বয় সাধন করে থাকে। সো এগুলোই হচ্ছে স্নায়ু টিস্যুর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা গুরুত্বপূর্ণ কাজ, যেটা তোমরা বলতে পারো। এই অধ্যায় শেষে আমরা কি কি শিখলাম এগুলো তোমরা নিজ দায়িত্বে পড়ে নেবে। এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে যে এই অধ্যায় শেষে আমরা কি কি জানতে পারলাম, সেগুলো তোমাদের নিজ দায়িত্বে হোমওয়ার্ক করে নেবে। আর আজকে এই পর্যন্তই। তো এরপরে আমরা হচ্ছে ওদের অনুশীলনী আছে, অনুশীলনী বা সামনের পার্টগুলো নিয়ে আরো একদিন বিস্তারিতভাবে আলোচনা করব। আজকে এই পর্যন্তই পড়ালাম। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো অধ্যায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।